পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির ২৮ বছর অতিবাহিত হলেও এখনো শান্তি ফেরেনি পাহাড়ে। এখনো মানুষ রাতে ঘুমাতে পারে না অস্ত্রের ঝনঝনানিতে। চাঁদাবাজি, খুন, গুম, হত্যা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এদিকে শান্তি চুক্তির পর থেকে গড়ে উঠেছে আরও প্রায় ৬টি সশস্ত্র সংগঠন। এই সশস্ত্র সংগঠনগুলোর আধিপত্য বিস্তার করতে গিয়ে পর্যন্ত কয়েকশো হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি সম্প্রদায়গুলোর অধিকার আদায়ে পিসিজেএসএস গেরিলা সশস্ত্র সংগঠন বা শান্তি বাহিনী গড়ে তোলে। সংগঠনটির পার্বত্য চট্টগ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করে। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় তৎকালীন আওয়ামী লীগ সরকার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সঙ্গে এই সমস্যা নিরসনে রাজনৈতিকভাবে আলাপ আলোচনার মাধ্যমে ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর একটি শান্তি চুক্তি সম্পাদন করেছিলেন। এখন সেই শান্তি চুক্তির কি অবস্থা? প্রায় ২৮ বছর পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর হতে বলেছে, এখনো শান্তি ফেরেনি পাহাড়ে। সবাইকে স্বাগত জানাচ্ছি আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছে আমি সোনিয়া হক এবং আজকে বিষয় রেখেছি পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর এবং বিষয়টি নিয়ে কথা বলতে আমার সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছে নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম। তিনি জুমে আমার সাথে যুক্ত রয়েছেন। জনাব মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম, শুনতে পাচ্ছেন আপনি নিশ্চয়ই? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম, পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পার হলেও এখনো পাহাড়ে শান্তি ফেরেনি। এখনো সেখানকার মানুষ অস্ত্রের ঝনঝনানিতে সবসময় আতঙ্কিত থাকে। গুম, খুন, হত্যা লেগেই আছে এবং অভিযোগ আছে চুক্তি পরবর্তী সময়ে শর্ত ভঙ্গ করে পিসিজেএসএস এর সশস্ত্র গেরিলা যে বাহিনী, শান্তি বাহিনী বিলুপ্ত ঘোষণা করলেও বাস্তবে এখনো তাদের কার্যক্রম পাহাড়ে বহাল তবিয়তে রয়েছে এবং এই কারণেই অনেকটা পাহাড় অস্থির রয়েছে। পাহাড় কেন অস্থির, জনাব এমদাদুল ইসলাম? ধন্যবাদ। আসলে পার্বত্য চট্টগ্রামের বিষয়টা যখনই আমরা আলোচনায় নিয়ে আসি, একই সাথে আমাদেরকে ওই অঞ্চলের যে বৈশ্বিক বা ভূ রাজনৈতিক ভূ অর্থনীতির প্রেক্ষাপটটাও আমাদেরকে আলোচনায় বিবেচনায় রাখতে হয়। পার্বত্য চট্টগ্রামে যদিও ১৯৯৭ সালের এই ২ ডিসেম্বর শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেটা সেই সূত্রে এটা ২৮ বছর পেরিয়ে গেল। ২৮ বছরে এটা পুরাপুরি একটা যৌবনে এসে পৌঁছার কথা। এখন এটার এই ফল সবারই ভোগ করার কথা এই সময়ে। কিন্তু পার্বত্য চট্টগ্রামে যে সন্নিহিত অঞ্চল, সেখানেও যে অস্থিরতা ছিল, ধরেন আপনার এই ৭০-এর দশকে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম সন্নিহিত অঞ্চল, দ্যাট ইজ ভারতের যে 7 সিস্টার, সেখানে আপনার মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, তারপরে আসাম, সবখানেই কিন্তু সশস্ত্র গোষ্ঠীর প্রবল উত্থান ঘটেছে সেখানে। তখন একদিকে আপনার সশস্ত্র সংগ্রামের মাধ্যমে কোনো কোনো অঞ্চলে তারা সমাজতান্ত্রিক বিশ্ব গড়ার ডাক দিয়েছে, আবার কোনো কোনো অঞ্চলে এক ধরনের এথনিসিটি ডেভেলপ করেছে, জাতিগত বা উপজাতিগত কিছু কিছু গোষ্ঠীর উন্মেষ ঘটেছে। তো যেই কারণগুলিতে এখানে এইসব জিনিসের সৃষ্টি হয়েছে, সেই কারণ হয়তো পুরোপুরি এখনো পর্যন্ত বিদূরিত হয় নাই। এক হচ্ছে পার্বত্য চট্টগ্রামে অন্যান্য অঞ্চলগুলো, সন্নিহিত অঞ্চলগুলোর দ্বারা প্রভাবান্বিত, এতে কোনো সন্দেহ নেই। কারণ যেমন মিজোরামে বিপুল সংখ্যক চাকমা কিন্তু পার্বত্য চট্টগ্রাম সাথে যে চাকমারা আছে তাদের সাথে একটা সন্নিহিত অঞ্চল হিসেবে তাদের সম্পর্ক আছে। একই সাথে আপনার আমরা যেমন বান্দরবনের ওদিকে অতি সম্প্রতি আমরা দেখেছি বমরা বা কুকিচিন যে গোষ্ঠী, সেখানে তাদের সাথে লিঙ্ক আপ আছে মিজোরামের কুকি, তারপরে আরেকটু পরে গেলে মণিপুরের কুকিদের সাথে। তো একইভাবে ত্রিপুরা, যেমন আমরা যদি উত্তরে যাই খাগড়াছড়িতে, সে ত্রিপুরা যে অঞ্চল, সেখানে ত্রিপুরা টিএনবি বা টিটিএফ বা ত্রিপুরা টাইগার ফোর্স, তাদের অ্যাক্টিভিটিস গুলো কিন্তু একেবারেই আপনার স্তমিত হয়ে যায় নাই। সুতরাং এখানেও কিছু কিছু আমাদের পার্বত্য চট্টগ্রামেও চুক্তি স্বাক্ষরিত হলেও সেখানে ভূ রাজনৈতিক কারণে, ইন্ধনের কারণেও কিছুটা সেখানে তারা জিয়ে আছে। আরেকটা হচ্ছে এই যে পার্বত্য চট্টগ্রামে যারা ধরেন শান্তি বাহিনীতে যারা যোগদান করেছে, আপনি পিসিসিএস এর কথা বলেছিলেন, শান্তি চুক্তিটা স্বাক্ষর করেছে পিসিজিএসএস, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। তারা যখন ডিসেম্বর মাসে এই চুক্তিটা স্বাক্ষর করে, ঠিক সাথে সাথেই এটা আন্তর্জাতিক বা ভূ রাজনীতিতে একটা নিয়ম আছে, তারা একটা সেকেন্ড লাইন ফোর্স কিন্তু রাখে,
যারা এটা ইন্ধন দেয়, যারা এটাকে উস্কানি দেয়, যারা এটা গঠন করার জন্য সর্বত সাহায্য করে, তারা কিন্তু ফার্স্ট লাইনের সাথে সেকেন্ড লাইন, একটা থার্ড লাইন, এমনকি তারা তাদের এশলন রাখে, তাদের ফোর্স রাখে। তো সেখানে আমরা দেখলাম পার্বত্য চট্টগ্রামে আপনার পিসিজিএস শান্তি চুক্তি স্বাক্ষর করার পরপরই ইউপিডিএফ এর উৎপত্তি, যেটা এখন পর্যন্ত বিদ্যমান আছে। এখন ইউপিডিএফ আপনি যেটা বললেন সশস্ত্র গোষ্ঠী সৃষ্টি, পিসিজিএস এর থেকে অফশুট হয়ে বেরিয়ে গেল, পিসিজিএস এর লার্মা গ্রুপ একটা বেরোলো, আবার ইউপিডিএফ থেকে সংস্কারবাদী বলে একটা গ্রুপ বেরিয়ে গেল। এই করে এক একটা মেইন স্ট্রিম লাইন থেকে তারা তিনটা দলে বিভক্ত হয়। এবং এখানে বিভক্তির যেটা সবচেয়ে আশ্চর্যজনক, বেদনাদায়ক যেটা বিষয়, সেটা হচ্ছে তারা একসময়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কাপ্তাই বাঁধ হওয়ার পরে পাহাড়িরা, উপজাতীয়রা যে জমি হারিয়েছে, তারা যে জমি থেকে তাদের বসত ভিটা থেকে তারা হারিয়ে অনেকটা তারা শরণার্থী জীবন যাপন করছিল, এবং একই সাথে তাদের সেই দাবি দাওয়া নিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি গড়ে উঠেছিল, সেটা একটা রিজন ছিল। এখন যেটা হয়েছে, এখন কিন্তু পার্বত্য চট্টগ্রাম, সেই সময় আবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি যখন গঠিত হয়, তাদের মূল একটা তাদের যেটা স্ট্র্যাটেজিক আসপেক্ট ছিল, সেটা ছিল তারা অনেকটা মাওবাদী, অর্থাৎ প্রো চাইনিজ একটা লাইনে তারা কাজ করছিল। এই যে মানবেন্দ্র লার্মা, বর্তমান শান্টু লার্মা বা কালী মাধব, এরা কিন্তু সবাই এক ধরনের আপনার ইয়ের দ্বারা দীক্ষিত ছিল, সমাজতান্ত্রিক আন্দোলন, অর্থাৎ ছাত্র ইউনিয়ন থেকে তাদের কিন্তু উত্থান, সেখানে তারা একটা তাদের নীতি কৌশল ছিল। কিন্তু বর্তমানে যেটা হয়েছে, এই যে 6 দলের কথা বললেন, তারা কিন্তু নীতি কৌশল নিয়ে তাদের মধ্যে সংঘাত নাই। তারা যেই হন্তারক সময় পার করছে, সেখানে তাদের অনেক ভাতৃঘাতী সংঘাত যেগুলি হচ্ছে, তারা নিজেরা নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে তারা অনেক মানুষের জীবন হানি ঘটিয়েছে। এটার পেছনে কারণ কিন্তু কোনো নীতি নয়, এটার পেছনে কারণ হচ্ছে একেবারে নির্ঘাত একটা চাঁদাবাজি, চাঁদা তুলছে। এবং আজকে নির্ঘাত একটা চাঁদাবাজি, এবং কে কতখানি আসলে শক্তি প্রদর্শন করতে পারে সেই প্রতিযোগিতায় তারা মেতেছে, এটা বোঝাই যায়। আমরা বিভিন্নভাবে যখন গণমাধ্যমগুলোতে তাদের এই কর্মকাণ্ডগুলো দেখি, কিন্তু অনেকে অভিযোগ করেন যে এই যে শান্তি চুক্তি হয়েছে, মানে যে কোনো চুক্তির মাধ্যমে দুই পক্ষকে লাভবান করে দিতে হয়। পার্বত্য চুক্তির মাধ্যমে আসলে বেশি লাভবান করা হয়েছিল পাহাড়ি সম্প্রদায়কে, আর কম লাভবান হয়েছিল বাঙালি সম্প্রদায়। অনেকেই বলেন এই যে সংঘাত কিংবা এই যে মানে মন কষাকষির যে বিষয়টি বাঙালি এবং পাহাড়িদের মধ্যে, এটি অন্যতম একটি কারণ হচ্ছে যে বাঙালিরা এখানে উপেক্ষিত থেকে গেছে। আপনার কি মনে হয় এটা, জনাব এমদাদুল ইসলাম? ধন্যবাদ। এটা একেবারে ধন্যবাদ। আপনি আসলে একটা মৌলিক প্রশ্ন, পার্বত্য চট্টগ্রামে চলমান যে অশান্তি, সেটার মৌলিক বিষয় হচ্ছে যে প্রশ্নটা আপনি করেছেন। এখানে কেউ কি উপেক্ষিত হয়েছে না উপেক্ষিত হয় নাই, কেউ কি বেশি করে আপনার কারো থেকে আনুকূল্য পেয়েছে, নাকি কেউ বেশি উপেক্ষিত হয়েছে? এই প্রশ্নটাই কিন্তু মৌলিক প্রশ্ন এখানে। সেই সময়ের যে বিষয়টা ছিল পার্বত্য চট্টগ্রামে, ধরেন আমাদের অবারিত ছিল, অবারিত এখনো আছে, এমন কোনো আইনগত বা সাংবিধানিক বাধ্যবাধকতা নাই বাংলাদেশ নামক অঞ্চলে কেউ কোনোখানে বসবাস করবে, কেউ কোনোখানে বসবাস করবে না, এই ধরনের কিছুই নাই। যদিও এক সময় ছিল 1900 যখন ছিল এক্সক্লুডেড এরিয়া, ব্রিটিশরা এক সময় ঘোষণা করেছিল পার্বত্য চট্টগ্রামকে এক্সক্লুডেড এরিয়া, সেখানে অন্য সমতল থেকে বসবাসের উপর একটা রেস্ট্রিকশন ছিল, বাট রেস্ট্রিকশন ওয়াজ উইথড্রন। ওটাতেও ধরেন সমতলের মানুষরা, বাঙালিরা গিয়ে সেখানে বসতি স্থাপন করেছে, বিশেষ করে 80-র দশকে। সেটাকে পাহাড়িরা নিজেদের মধ্যে নিজেরা অন্যভাবে সেটাকে গ্রহণ করেছে। তারা সেখানে ক্রমান্বয়ে মার্জিনালাইজ হয়ে যাবে মনে করে তাদের মধ্যে যেমন এক ধরনের তাদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করেছে, সঞ্চারিত হয়েছে। আবার অন্যদিকে পাহাড়িদের যখন প্রোটেকশন বা পাহাড়িদের ধরেন যেমন কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল কলেজ বা ইঞ্জিনিয়ারিং বলেন, বা পড়ালেখার ক্ষেত্রে, বা চট্টগ্রাম উন্নয়ন বোর্ড করার ক্ষেত্রে, বা পার্বত্য শান্তি যেটা রিজন কাউন্সিল করা হয়েছে, বা জেলা পরিষদগুলি যেখানে করা হয়েছে এই পার্বত্য শান্তি চুক্তি বলে, সেখানে কিন্তু একটা রেস্ট্রিকশন দেওয়া আছে। সেখানে বরাবরই উপজাতীয়রাই কিন্তু নেতৃত্ব দেবেন। যেমন আপনি যে কথাটা বলেছেন, এটা কিন্তু একেবারেই এই পয়েন্টটাতে কিন্তু এক ধরনের তাদের মধ্যে নেগলিজেন্স কাজ করে, যে আমরা উপেক্ষিত হয়েছি, আমরাও তো বাংলাদেশের মানুষ। এখন আমি কখন রিজন কাউন্সিলের চেয়ারম্যান আমি হতে পারবো না, পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান আমি হতে পারবো না। এগুলি কিন্তু একেবারেই আইন দ্বারা, এটাকে বিধিবদ্ধ আইন দ্বারা করা হয়েছে।
তো এইটার জন্য হয়তো মানুষের মনে এক ধরনের, যদিও এটার একটা বড়সড় উদাহরণ আছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও, যখন যারা হরিজন আছে তাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা প্রভিশন রেখেছিল তাদের। ডক্টর আম্বেদকর উনি যখন ওনাদের সংবিধান রচনা করছেন তখন কিন্তু হরিজনদের জন্য এক ধরনের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সম্ভবত 20 বছর এরকম একটা সময় পর্যন্ত তারা একটা সুবিধা পাবে, তারপরে অটোমেটিক্যালি এটা অবসায়ন হয়ে যাবে, অটোমেটিক্যালি ভয়েড হয়ে যাবে। কিন্তু আমাদের সাংবিধানিক যে প্রভিশন যেটা করা হয়েছে সেখানে কিন্তু এই প্রভিশনটা নাই। এক সময় আমিও এইটা জোরালো এক সময় কথা বলেছিলাম যে একটা নির্দিষ্ট সময় থাকুক, এটা তাহলে অবসায়ন হয়ে যাবে। মানুষ জানবে যে আজকে যে সন্তানটা চট্টগ্রামে জন্মগ্রহণ করতেছে পাহাড়ি হতে পারে, বাঙালিও হতে পারে। বাঙালি ছেলেটা যদি মনে করে যে আমি কোনোদিনই রিজিয়নাল কাউন্সিলকে নেতৃত্ব দিতে পারবো না, আইন দ্বারাই আমি বাড়িত আছি, আইন দ্বারাই আমি নিষিদ্ধ আছে, তার মনে এক ধরনের ডেফিনেটলি এটা কিন্তু হতে পারে। এটা সময়, এটা হয়তো এখনো পর্যন্ত সময় আছে এটা বিবেচনা করা। আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার আসল কথা, পার্বত্য চট্টগ্রাম দ্বারা এই চুক্তি দ্বারা আমি বলবো সবচেয়ে লাভবান পার্বত্য অঞ্চলের যে যারাই মানুষ আছে। আপনি যারা এক সময় এটা স্বপ্ন ছিল এখান থেকে সাজেক যাওয়া, সরাসরি গাড়ি চালিয়ে সকালবেলা আপনি চট্টগ্রাম থেকে শুরু করবেন, আপনি এই গুইমারা আপনার আলুটিলা খাগড়াছড়ি হয়ে আপনার দিঘিনালা হয়ে বাগাইছড়ি হয়ে আপনি 10টা 11টার ভিতরে আপনি 10টার ভিতরে গিয়ে সাজেক পৌঁছে যাচ্ছেন। অপূর্ব সেই সেখানে পাহাড় শ্রেণী মানুষ যাচ্ছে, দলে দলে মানুষরা যাচ্ছে। আবার সেই সাজেক থেকে আপনি যদি নিচের দিকে নেমে এসে খাগড়াছড়ি মহালছড়ি হয়ে আপনার এখানে ঘাগড়া হয়ে আপনি কাপ্তাই চলে যেতে পারবেন, কাপ্তাই থেকে আপনি বান্দরবন চলে যেতে পারেন। এত অবারিত এখানে কমিউনিকেশন নেটওয়ার্ক এখন হয়েছে, যার ফলে সেখানে পার্বত্য চট্টগ্রামে এখন ধরেন পার্বত্য চট্টগ্রামে যে পরিমাণ আম উৎপাদন হয়, পার্বত্য চট্টগ্রামে যে ধরনের এখন তরমুজ উৎপাদন হয়, পার্বত্য চট্টগ্রামে যে ধরনের এখন পোল্ট্রি হচ্ছে, পার্বত্য চট্টগ্রামে ডায়েরি হচ্ছে, পার্বত্য চট্টগ্রামে অন্যান্য ফসলাদি উৎপাদন হচ্ছে, এবং সেটাকে মার্কেটিং করার জন্য এক সময়ে কোনো প্রভিশন ছিল না। এই যে কাঁঠাল, আনারস, এগুলো কিন্তু অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে মেইন যেসব বাজার, যে কনজামশন পয়েন্ট গুলোতে তারা চলে আসতেছে, সেখান থেকে তাদের এই যে আয় বৃদ্ধি। আরেকটা জিনিস আছে, মানুষের যে দূর অঞ্চলে, দুর্গম অঞ্চলে মানুষের বসবাস, সেখানে এই যে মানুষের যে শিক্ষা দীক্ষা, লেখাপড়া, তার কালচার, তাকেও একটা আধুনিক জীবন যাপনের ক্ষেত্রে এটা অবারিত করে দিয়েছে এই চলাচল, কমিউনিকেশনটা পার্বত্য চট্টগ্রামের। মানুষ একদিকে তার আয়ের দিক থেকে সে অনেক বেশি এখন সাশ্রয়ী হচ্ছে। এই যে আপনি বললেন, এই কথাটাও এখানে বলা উচিত, এই যে চাঁদাবাজি করছে প্রত্যেকে, টাকা উপার্জন হচ্ছে বলে সেখানে বিপুল পরিমাণে যে আনারস বিক্রি করে, কাঁঠাল বিক্রি করে, কলা বিক্রি করে, এই যে আম বিক্রি করে, মাছ বিক্রি করে, আপনার সেখানে আপনি যেই পরিমাণ এখন পোল্ট্রি হচ্ছে আপনি অবাক চিন্তা করতে পারবেন না। মানে সকলেই আর্থিকভাবে মানে তাদের সঙ্গতি আছে, তারা আর্থিকভাবে সচ্ছল, এবং এই সচ্ছলতার কারণে দেখা গেছে যে চাঁদাবাজি কিংবা এই শক্তি প্রদর্শনের যে বিষয়টি আছে সেটি হচ্ছে। একদিকে না, আপনি এখানে শুধু উৎপাদনকারীর থেকে নিচ্ছে না, ট্রান্সপোর্টেশনে যারা আছে তাদের থেকেও চাঁদাবাজি, মানে প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে। আমি যদি জনাব এমদাদুল ইসলাম, আমি যদি একটু জিজ্ঞেস করি যে এর মধ্যে আসলে যদি শতকরা হিসাব করি তাহলে কত শতকরা হিসাবে কতজন পাহাড়ি কিংবা কতজন বাঙালি এই চাঁদাবাজির সাথে জড়িত আছে? আপনি কি সেই প্রশ্নটার উত্তর দিতে চাইবেন? মানে আমি যদি আপনাকে এই প্রশ্নটা করি, আমি চাইবো উত্তর না দেওয়ার কোনো কারণ নেই। মানে রবীন্দ্রনাথের একটা কথা আছে, সত্য বড়ই কঠিন তবু সত্যকে বাসিলাম ভালো, সত্য করে না বঞ্চনা। এটা সত্য কথা বলতে কোনো এখানে বঞ্চনার কিছু নাই, এখানে মিথ্যার কোনো ইচ্ছা নেই, সত্য না বলাটাই বরং। ইফ ইউ নো দ্য ট্রুথ এন্ড ইফ ইউ টেল দ্য লাই দেন ইউ আর এ ক্রিমিনাল। আপনি যদি সত্য জেনে সে সত্য না বলেন দেন ইউ আর এ ক্রিমিনাল। আমি ক্রিমিনাল হতে চাচ্ছি না, আমি সত্য জানি। তো জান এই ক্ষেত্রে, কারণ ওখানে যে সশস্ত্র গ্রুপগুলো আছে তাদের প্রত্যেকের, আপনি এমনি গিয়ে ভাই আমাকে চাঁদা দেন খালি হাতে কেউ দিবে না। এটা হচ্ছে যার কাছে আছে সে জানে যে সে একটা গুলি করে দিতে পারবে, তার কাছে অস্ত্রটা আছে, ওই অস্ত্রের ভয়েই চাঁদাটা দিতে বাধ্য হয়। নাইলে কেউ তার কষ্টার্জিত টাকা কখনো তার আয়ের থেকে অংশ সে কেন দিবে, কোন দুঃখে দিবে যে একজনকে এসে দিল? এটা হচ্ছে তাকে ভয় ভীতির মাধ্যমে। এখন ভয় কে দেখাতে পারছে? ভয় দেখাতে পারছে যার কাছে অস্ত্র আছে। আমার জানা মতে বাঙালিদের সেখানে কোনো সশস্ত্র গ্রুপ এই পর্যন্ত গড়ে ওঠেনি বা নাই। এখানে যে সশস্ত্র গ্রুপগুলো আপনি শুরুতেই বললেন 6টা গ্রুপ,
তারাই কিন্তু এই অস্ত্র, এখানে পার্সেন্টেজ করার কোনো উপায় নাই। আপনি যদি আমারে বলেন এখানে পার্সেন্টেজ করা যায়, অত পেয়েছে অত পেয়েছে বললেই আমি সেটাকে আপনি অনুপাতিক হারে বলতে পারবো, কিন্তু এখানে আমি একটা হিসাব দেই জনাব এমদাদুল ইসলাম, সেটা হলো যে এই যে আমরা যে সশস্ত্র গ্রুপগুলোর কথা আমরা বলছি বা 6টি সশস্ত্র গ্রুপের কথা বলছি, এগুলোর নামও আছে এখানে, কিন্তু আমি যে একটা ছোট্ট পরিসংখ্যান দিই, সেখানে বলা হচ্ছে যে এদের আধিপত্য বিস্তারের ঘটনায় পাহাড়ে দিনের পর দিন অশান্তি বাড়ছে। বিগত 28 বছরে এই সশস্ত্র গ্রুপগুলো ঘটিয়েছে কয়েকশো হত্যাকাণ্ড। বিগত 7 বছরে শুধু বান্দরবানে অর্থাৎ 2018 থেকে 2025 সাল পর্যন্ত সন্ত্রাসীদের হাতে প্রাণ হারিয়েছেন 7 সেনা সদস্য সহ 52 জন পাহাড়ি বাঙালি মানুষ। এদিকে চুক্তির পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে এখনো সভা সমাবেশে ব্যস্ত রয়েছে পাহাড়ি বাঙালি সংগঠনগুলো। আমি শুধু এটা একটা ছোট্ট পরিসংখ্যান দিলাম আপনাকে, আপনি বলতে পারেন। তবে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে জনাব ইমদাদুল ইসলাম, আমি ফিরে এসে নিশ্চয়ই আবার আপনাকে যুক্ত করে নিব। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে দর্শক, একটা বিরতি নিচ্ছি। আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায় সঙ্গে থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। আলোচনা করছিলাম পার্বত্য শান্তি চুক্তির 28 বছর এই বিষয়টি নিয়ে, এবং এই বিষয়ে জুমে আমার সাথে যুক্ত হয়ে আছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম। এমদাদুল ইসলাম, আপনি যুক্ত আছেন আমার সাথে, আমি দেখতে পাচ্ছি। এবং যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল বিরতির আগে, যে এই যে চাঁদাবাজিতে জড়িয়ে পড়া কিংবা পাহাড়ি বাঙালির মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব কিংবা তাদের মধ্যে একটা মনোমালিন্যের যে বিষয়টি রয়েছে সেটা লেগেই আছে, এবং এ কারণে বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা সশস্ত্র যে দুর্ঘটনাগুলো আমরা সেই খবরগুলো আমরা পাই পাহাড় থেকে। অস্ত্রের যে চাঁদাবাজির যে কথাটি আপনি বললেন, যে অস্ত্রের মুখে চাঁদাবাজি করা হয়, বিভিন্ন সচ্ছল যারা আছেন তাদের কাছ থেকে টাকা আদায় করা হয়, বেশি শক্তি প্রদর্শন করা হয়, ইত্যাদি ইত্যাদি। এই অস্ত্রের যোগানটা তারা আসলে কার কাছ থেকে পাচ্ছে? জনাব এমদাদুল ইসলাম, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি? জি, ধন্যবাদ। আসলে এখানে দুটো বিষয় আছে। প্রথম হচ্ছে তারা অস্ত্রের দ্বারা এরিয়া অফ ইনফ্লুয়েন্স, যেটা প্রভাবিত অঞ্চল, কে কতটুকু অঞ্চলকে ডমিনেট করছে, প্রভাব বিস্তার করছে, সেই অঞ্চল থেকে সেই চাঁদাবাজি করার জন্য অবারিত সুযোগ পায়। সুতরাং অবারিত সুযোগ সৃষ্টি করার জন্য প্রভাবের অঞ্চল বেশি করে সৃষ্টি করতে হয়। প্রভাব বিস্তার করতে গিয়ে প্রথমত একটা সংঘাতের সৃষ্টি হয়, যেটা পার্বত্য চট্টগ্রামে এ পর্যন্ত হয়ে আসছে অভ্যন্তরীণভাবে সশস্ত্র গোষ্ঠীগুলির মধ্যে। যেমন ধরুন উত্তরাঞ্চলে পাঞ্চরি খাগড়াছড়ির দিকে যদি ওই লক্ষ্মীছড়ি, ওই একদম সাজেক টাজেক এইসব অঞ্চলে যে গ্রুপটা দখল করে আছে, সেই গ্রুপের উপর যদি আর কেউ যদি ওখানে গিয়ে দখলে যায়, তাদের মধ্যে একটা সংঘাত লাগে। আবার এদের রাঙ্গামাটি দিয়ে ধরেন একদম পুরা উপর দিকে বরকল সরকল নিয়ে এখানের দিকে একটা, বা একবারে দক্ষিণাঞ্চলে বান্দরবনে যে একটা, কে কোন দিকে চাঁদাবাজি করার জন্য তার বিস্তৃত অঞ্চল প্রভাব বিস্তার করার জন্য, প্রথমত প্রভাব বিস্তার করার জন্য অস্ত্রের প্রয়োজন হয়, দ্বিতীয়ত হচ্ছে চাঁদাবাজিতে অস্ত্র লাগবে, সেখানে অস্ত্র আছে বলেই চাঁদা দিচ্ছে। এখন আপনার যে মৌলিক যে কোশ্চেনটা আপনি করেছেন, যে এই অস্ত্রের উৎস কোথায়, অস্ত্রগুলো আসছে কোথায়, এটা কি বাংলাদেশ থেকে যাচ্ছে? না। বাংলাদেশ কি তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সামরিক বাহিনী কি অস্ত্র দিয়ে তার বিরুদ্ধে একটা দলকে দাঁড় করাবেন? তাহলে অস্ত্রগুলো আসছে করতে, অস্ত্রের উৎস হচ্ছে আমাদের নজর দিতে হবে। যেমন কিছুদিন আগেও আপনার মিজোরাম থেকে বিপুল একটা অস্ত্রের চালান কিন্তু পার্বত্য চট্টগ্রামের জন্য আসছিল। মিজোরাম পুলিশ সেটাকে ধরেছে। মিজোরামের পরে সেখানে ভারতীয় সেনাবাহিনীও সেখানে ইনভলভ হয়েছে, তারা ধরেছে সেটা, এবং সেটা অস্ত্রের উৎস কাদের জন্য আসছে সেটা প্রকাশ করেছে, কিন্তু অস্ত্রের উৎস তারা প্রকাশ করেনি। তো সেটা আসছিল, তাদের কথা হচ্ছে যতটুকু আমি জানি সেটা হচ্ছে আসছিল মিয়ানমারের চীন স্টেট থেকে এটা প্রবেশ করেছে, এই চালানটা প্রবেশ করেছিল। চীন স্টেট কিন্তু ভলাটাইল, ওখানে কিন্তু পুরোপুরি চীন ন্যাশনাল ফ্রন্টের তারা সশস্ত্র গ্রুপ, ওরা কিন্তু সশস্ত্র সেনাবাহিনীর কোনো লোক না, ওরা হচ্ছে চীন ন্যাশনাল ফ্রন্টের লোক, তাদের প্রচুর অস্ত্রপাতি আছে। তারা সেই অস্ত্রগুলো আবার পায় ধরেন ওখানে উপর দিকে। এই চীন ন্যাশনাল আর্মি কিন্তু লিঙ্ক আপ উইথ দ্য তাং আর্মি, যেটা মিয়ানমারের অভ্যন্তরে একটা আর্মি আছে, এটার নাম তাং আর্মি। তারপরে আপনার শ্যান ন্যাশনাল আর্মি আছে, তারপর কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি আছে, কারেন্ট ন্যাশনাল আর্মি আছে। ওদের প্রত্যেকটা সশস্ত্র গ্রুপের মধ্যে তারা অস্ত্র কালেকশন করে, বিশেষ করে সেটা উপর থেকে, কোনোটা ভারত থেকে কালেক্ট করে একদম পরিষ্কারভাবে, কোনোটা চীন থেকে তারা অস্ত্র যোগান আসে। সেই অস্ত্র আবার যেমন ধরেন এখন আমাদের সন্নিহিত অঞ্চল যে মিয়ানমারের এই যে আরাকান অঞ্চল, এখানে কিন্তু প্রচুর
প্রচন্ড সশস্ত্র সংঘাত চলছে। সেখানে পার্বত্য চট্টগ্রামে যেমন ছোট ছোট গ্রুপের কথা বলে, উনি বড় বড় গ্রুপের মধ্যে সংঘাত। সেখানে আরাকান আর্মি, তাদের সদর দপ্তর, আবার এই যে চীন স্টেট বলতেছি প্লাটোয়াতে তাদের সশস্ত্র, তাদের সদর দপ্তর, সেখান থেকে তারা অস্ত্রের তাদের চালান আসে। তারা ইভেন কি একটা প্রতিষ্ঠিত সামরিক বাহিনীর বিরুদ্ধে তারা অলমোস্ট আরাকান পুরাটাই তাদের দখলে, এখন তাদের ইনফ্লুয়েন্সের মধ্যে। কি পরিমাণ অস্ত্র তাহলে তাদের কাছে আছে দেখেন, সে একটা। সেখানে আবার মিয়ানমার সেনাবাহিনী আছে, সামরিক বাহিনী, তাদের কাছে অস্ত্র আছে। ভারতীয় পূর্বাঞ্চলে নাগাদের কাছে প্রচুর অস্ত্র। নাগা ন্যাশনাল আর্মি, এখনো ন্যাশনাল কাউন্সিলের সশস্ত্র গ্রুপ যেটা ন্যাশনাল আর্মি, নাগা আর্মি, তাদের কাছে আছে। মণিপুর লিবারেশন আর্মির কাছে অস্ত্র আছে। সেখানে আবার এই যে কুকি চীন, যারা চীন ন্যাশনাল ফ্রন্টের কাছে, সেটা মণিপুরে আছে। আবার মিজোদের কাছে নেই, মিজো ন্যাশনাল ফ্রন্ট পুরোপুরি কিন্তু বসে নাই। আমাদের উত্তর দিকে আবার যেখানে ত্রিপুরাতে টিটিএফ হচ্ছে ত্রিপুরা টাইগার ফোর্স, তারা কিন্তু এখনো পর্যন্ত নিষ্ক্রিয় হয় নাই। তাদের অস্ত্রপাতি নিয়ে তারা সেখানে ঘোরাঘুরি করে। উলফা অত্যন্ত বিখ্যাত। এক সময়ে ধরেন আজকে 5-7 বছর আগে উলফা কিন্তু অত্যন্ত দাপটের সাথে ভারতীয় সেনাবাহিনীকে সেখানে মোকাবেলা করছিল। যে কোনো কারণে হোক, উলফা এখন কিছুটা ওখানে নিষ্প্রভ বা নিস্তেজ হয়েছে। এমদাদুল ইসলাম, আমি আপনাকে একটু থামিয়ে একটু যোগ করি, কারণ আমি একটু জানতে চাচ্ছি এই বিষয়টি, যে এই যে বিপুল পরিমাণ অস্ত্র বাংলাদেশে চালান দিয়ে বা বাংলাদেশের ভেতরে ঢুকিয়ে একটা এরকম সশস্ত্র ফোর্স তৈরি করা এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার মতো একটা বিষয় আমরা যদি সাধারণ মানুষ চিন্তা করতে চাই, মানে এটাই কি উদ্দেশ্য? এটাই কি মানে তাদের উদ্দেশ্য যে বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে হবে, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? এবং সেই সাথে সামগ্রিক যে নিরাপত্তার বিষয়টি, বাংলাদেশের সাধারণ মানুষ কিংবা পাহাড়ি বাঙালি যারা রয়েছে, পাহাড়ে যারা বাঙালি সম্প্রদায় রয়েছে, তাদেরও তো একটা নিরাপত্তার বিষয় রয়েছে। ডেফিনেটলি, কোনো সন্দেহ নাই এটাতে। বরং বাঙালিরা যেমন উৎকণ্ঠিত এই অস্ত্রের জন্য, পাহাড়িরাও সেখানে সমানে শিকারে পরিণত হয়। কারণ তাদের মধ্যে যখন অভ্যন্তরীণ দ্বন্দ্ব যখন হয়, তখন কিন্তু শিকারে বেশি করে পরিণত হয় সশস্ত্র গোষ্ঠীগুলো। এবং তারা যেখানে ধরেন একখানে শেল্টার নিয়েছে, আশ্রয় নিয়েছে, যারা আশ্রয়দাতা তারাও কিন্তু শিকারে পরিণত হয়। কেন আশ্রয় দিয়েছ? প্রতিপক্ষ দ্বারা কিন্তু শিকারে পরিণত হয়। এটার বিষয়টা আমি আপনাকে বলবো যে এই অস্ত্রের জন্য যে আপনি যে কথাটা বলছেন, যে পাহাড়ি বাঙালি অস্ত্র যখন থাকবে, সেখানে সাধারণ মানুষ একটা সবসময় সে উৎকণ্ঠায় থাকবে। কারণ কখন সে এই অস্ত্রের শিকারে পরিণত হবে, কখন সে মধ্যখানে, আমরা যেটাকে বলি কোল্যাটারাল ড্যামেজ, আপনি সে কোনো কিছুতে ইনভলভ নাই, আপনি কিছুতেই নাই, কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। জনাব এমদাদুল ইসলাম, আরেকটা ছোট্ট বিরতির সময় হয়েছে। আমি বিরতির পর ফিরে এসে আসলে এই বিষয়গুলোর সমাধান কি আপনার চোখে কি বলে আপনার কাছে জেনে নেব নিশ্চয়ই। আপনি সঙ্গে আমাদের সাথে যুক্ত থাকবেন। আরেকটা বিরতির সময় হয়েছে দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি। আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায় সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। আমি আলোচনা করছিলাম আজকে পার্বত্য শান্তি চুক্তির 28 বছর নিয়ে। 28 বছর পরও কেন পাহাড়ে অস্থিরতা, এই বিষয়টি নিয়ে মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম, বিরতির আগ পর্যন্ত নিরাপত্তা বিশ্লেষক, তিনি আমাদের সাথে যুক্ত ছিলেন। তিনি তার বেশ কিছু যুক্তিযুক্ত মতামত আমাদের সামনে তুলে ধরেছেন এবং যতটুকু তুলে ধরেছেন তা সেখান থেকে বোঝা যায় যে পাহাড়ে যে অস্থিরতা বিরাজ করছে, সেখানে প্রায় 6টি সশস্ত্র বাহিনী বা 6টি সশস্ত্র সংগঠনের যে উদ্ভব হয়েছে বা সেখানে তৈরি হয়েছে, তারাই বিভিন্নভাবে বিভিন্ন সময় পাহাড়ে অস্থিরতা তৈরি করে রাখার চেষ্টা করছে। এবং এর মূল কারণ আশপাশের দেশগুলো থেকে, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলো থেকে, বিভিন্ন দেশ থেকে অস্ত্র চালান। সেই সমস্ত অস্ত্র ব্যবহার করে পাহাড়ে যারা একটুখানি সচ্ছল বা সচ্ছলতার মুখ দেখেছে, তাদেরকে চাঁদাবাজির মাধ্যমে, তাদেরকে পেশি শক্তি প্রদর্শনের মাধ্যমে ভয় ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করা কিংবা এক ধরনের অস্থিরতা তৈরি করা। আমরা যদি বলি যে শান্তি চুক্তির 28 বছর অতিবাহিত হলেও এখনো পাহাড়ে শান্তি ফিরছে না, এখনো সেখানে মানুষ রাতে ঘুমাতে পারে না, এখনো সেখানে অস্ত্রের ঝনঝনানি শুনতে পাওয়া যায়, শিশুরা এখনো রাতে আতঙ্কে থাকে, গুম খুন, এ তো নিত্য নৈমিত্তিক ব্যাপার। এবং সামগ্রিকভাবে যে এই যে অস্ত্রের চালান বা অস্ত্রের যোগান আসছে, সেগুলো সামগ্রিকভাবে বাংলাদেশের যে সাধারণ মানুষ রয়েছে বা পাহাড়ি যারা সাধারণ পাহাড়ি রয়েছে পাহাড়ে, সেখানেও তাদের মধ্যেও এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। অনেকেই বলছেন
এবং আমাদের নিরাপত্তা বিশ্লেষক তিনিও বলেছেন যে যে কোনো চুক্তি আসলে করা হয় দুই পক্ষকে লাভবান করার জন্য, কিন্তু এই যে পার্বত্য শান্তি চুক্তিটি 28 বছর আগে করা হয়েছিল, সেখানে বলা হয়ে থাকে যে সেখানে পাহাড়ি সম্প্রদায়কে বেশি লাভবান করা হয়েছিল, সেখানে উপেক্ষিত ছিল বাঙালি সম্প্রদায়, এবং এই কারণেই পাহাড়ি বাঙালি বরাবর একটা মন কষাকষি কিংবা তাদের মধ্যে একটা ভেদাভেদ সবসময় থেকে গেছে, এমনটাও কিন্তু অনেকেই উল্লেখ করছে। তবে পাহাড়ি নেতাদের দাবি আছে একটা, তারা বলছে যে চুক্তির মৌলিক শর্তগুলো আজও বাস্তবায়িত হয়নি। পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন গঠিত হলেও তা এখনো অকার্যকর রয়ে গেছে। 3 পার্বত্য জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদের নির্বাচন নেই, পার্বত্য আঞ্চলিক পরিষদ আইন অকার্যকর, ফলে প্রতিষ্ঠা পায়নি পার্বত্য চট্টগ্রাম সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান। অনেকে বলছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চুক্তি গুরুত্ব বুঝতে পেরেছে বলে সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে চুক্তির বর্ষপূর্তি পালনের উদ্যোগ নিচ্ছে, এবং এর ফলে হয়তোবা তারা এই পার্বত্য সমস্যা সমাধানে আশাবাদী এক ধরনের আশা প্রকাশ করছেন। কিন্তু যাই হোক না কেন, পাহাড়ে অস্থিরতা বিরাজ করছে, পাহাড়ে রক্ত ঝরছে, এবং এর কারণ বা এর পেছনের নেপথ্যে যে কারণগুলো কি আছে সেটি আসলে নিশ্চয়ই যারা আছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা নিশ্চয়ই খতিয়ে দেখবেন। আমরা যদি বলি যে যতগুলো গ্রুপ বা উপগ্রুপ রয়েছে, জনগণের প্রয়োজনে এগুলোর সৃষ্টি হয়নি, এগুলো জনগণের জন্য নয়, এগুলো তাদের নিজেদেরকে লাভবান করার জন্যই সৃষ্টি হয়েছে, এবং এসব গ্রুপ টিকে থাকারও আসলে কোনো প্রয়োজন আছে বলে অনেকেই মনে করেন যে প্রয়োজন নেই। এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে শুধু শান্তি চুক্তি বাস্তবায়নে পাহাড়ে শান্তি ফিরে আসবে না, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সকলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমত্যের ভিত্তিতে উদ্যোগ নিলে এই সমস্যার সমাধান হবে। আমরাও আশা করি পাহাড়ে দ্রুতই শান্তি ফিরবে, এবং এই যে 28 বছর পার্বত্য শান্তি চুক্তির বয়স হয়েছে, এই 28 বছর পরে এসে হলেও পাহাড়ের শান্তি ফিরে আসবে। দর্শক, এই ছিল আজকের মতো আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়। আপনাদের সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।